সিলেটের জকিগঞ্জে প্লাবন পরিস্থিতির আরও অবনতি। আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন বানভাসীরা। ব্রাহ্মণবাড়িয়া সহ কয়েক জেলার নিম্নাঞ্চল থেকে নামছে পানি। প্রস্তাবিত বাজেটে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত সংস্কারে সুনির্দিষ্ট নির্দেশনা না থাকায় হতাশ রাজশাহীর উদ্যোক্তারা। সিলেটে পর্যটন উন্নয়নে বরাদ্দের দাবি। যেহেতু এডিপির আকার ছোট হয়ে গেছে, তাহলে এখানে বরাদ্দ ঠিকমতো থাকবে কিনা এ নিয়ে একটি সংশয় থেকে যায়। টাঙ্গাইলে দাঁড়ানো ট্রাকে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেছে বাবাসহ দুই ছেলের। ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদাবাজি বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। আপনি এটা একটু রেখে দেন, আর ওই একটু কাইন্ডলি কালকে দেওয়া যায় কিনা। সাতক্ষীরা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ গ্রামের মানুষ। ভিডিও ভাইরাল হলেও বদলায়নি স্বভাব। যমুনার ক্যামেরা দেখেই দিলেন দৌড়। আমি পরে কথা বলবো, বললাম তো পরে কেন, এখনই যদি। ময়মনসিংহ সহ ৩ জেলায় সীমান্ত দিয়ে অর্ধশতাধিক মানুষকে পুশিন করেছে বিএসএফ। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে বিজিবি। সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। মাঝারি আকারের গরুর চাহিদাই বেশি, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বৃষ্টি আর ঢলের পানিতে ভোগান্তি বাড়ছে সিলেটে। কুশিয়ারায় বাঁধ ভেঙে প্রবল বেগে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে একের পর এক গ্রাম। পানি বেড়েছে সুরমা নদীতেও। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ। খোলা হয়েছে 57টি আশ্রয় কেন্দ্র। টানা বৃষ্টি আর ভারতের পাহাড়ি ঢলে উপচে পড়ছে সিলেট জকিগঞ্জের পাশ দিয়ে বয়ে চলা এই কুশিয়ারা। পানির চাপে শহর রক্ষা বাঁধের বেশ কয়েকটি স্থানে তৈরি হয়েছে এমন ভাঙন। প্রবল স্রোতে ঢুকছে পানি, তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ। পানি নদীতে অনেক বাড়ছে, এদিকেও বাড়তে আছে বেশি। আমাদের গড় বাচ্চা কাচ্চা সব আমরা চকিত রেখে আইছি বর্তমানে। এখন যাই আমার বাইর বাড়ি যদি কিছু চাউল পাই বাইরের কাছ থেকে আনতাম। আশ্রয় কেন্দ্রে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ করছেন কেউ কেউ। 25টা গ্রাম একবারে পানির নিচে, আর এই পানিগুলা নামতেছে। এই পানিগুলা আমরা ধারণা করতেছি আমাদের কলাছড়া ইউনিয়নের প্রত্যেকটা গ্রামে এই ক্ষতিগ্রস্তির যে এটা সীমাহীন। সরকারি উদ্যোগ চোখে না পড়লেও বাঁধের ভাঙন ঠেকাতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে স্থানীয়রা। নদী ভাঙনের কারণে এই ইয়েটা হয়েছে। আর পানি উন্নয়ন বোর্ডের যে কাজগুলা আগে যেগুলা কাজ মেরামত হয়েছে এগুলা ভাঙে নাই, নতুন কইরা ভাঙ্গিয়া চলে গেছে, পানি ঢুকতেছে। তবে উপজেলা প্রশাসন বলছে সব ধরনের প্রস্তুতির কথা। আমাদের যে নর্মাল যে বিপদসীমা থেকে প্রায় 2 মিটারেরও বেশি উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে, যার ফলে আমাদের যে বেড়িবাঁধের যে লেভেল, সেই লেভেলটা অতিক্রম করে পানি উপচিয়ে আমাদের বিভিন্ন ইউনিয়নে ঢুকছে পানি। পানি উন্নয়ন বোর্ড বলছে পরিস্থিতির উন্নতি হতে আরও সময় লাগবে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, প্লাবিত এলাকায় আছেন আমার সহকর্মী মাহবুবুর রহমান রিপন। রিপন, আমাদের একটু জানাবেন নতুন করে আর কোন কোন এলাকা প্লাবিত হয়েছে এবং যে আশ্রয় কেন্দ্রগুলো খোলা হয়েছে সেগুলোর কি অবস্থা দেখছেন? আশ্রয় কেন্দ্র কি আরো বাড়ানোর কোনো সংখ্যা আছে নাকি? এখন পর্যন্ত যেটা বলা হয়েছে যে 57টি আশ্রয় কেন্দ্র প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে, সেগুলোতে কিন্তু সবগুলোতে এখনো লোকজন পৌঁছায়নি। কারণ যাদের বাড়িঘরে সামান্য পানি আছে তারা এখনো ওয়েট করছেন, কিন্তু দিন শেষে সেখানে থাকতে পারবেন বলে মনে হচ্ছে না। আমি একটু দেখাতে চাই, এই আমার বাঁ পাশেই
এই কুশিয়ারা নদী এবং যেটা পানি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এখন এই মুহূর্তে যে বাঁধটি রয়েছে এটি কিন্তু শহর রক্ষা বাঁধ, সেই বাঁধটি উপচেয়ে কিন্তু জকিগঞ্জ যে মূল যে থানার যে বাজারটি আছে সেটি এই পানিবন্দী হয়ে পড়েছিল মানুষ। সেখান থেকে এখানকার স্থানীয় লোকজন এরকম বস্তা দিয়ে এই বাঁধটিকে তারা রক্ষা করেছেন যাতে করে প্রবল বেগে পানি প্রবেশ করতে না পারে, এবং তারপরেও কিন্তু এর আশেপাশের যে বাড়িঘরগুলো আছে সেগুলোতে পানি ঢুকে পড়ছে। এবং এখানকার জনপ্রতিনিধিদের তথ্য মতে ইতিমধ্যেই প্রায় 25টির মতো গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে এবং 25টি গ্রামের মানুষ তাদেরকে আশ্রয় দিতে হবে প্রশাসনকে, এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের কাছে পর্যাপ্ত ত্রাণের মজুদ রয়েছে। কিন্তু আমরা যে সকল আশ্রয় কেন্দ্রে গেলাম সেখানে কিন্তু এখন পর্যন্ত খাবারের কোনো ব্যবস্থা এখনো হয়নি, এবং সেখানকার লোকজন আমরা দেখছিলাম যে বাজার থেকে বিস্কিট, শুকনো খাবার সেগুলো কিনে খাচ্ছেন। এবং এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে কিন্তু এইসব মানুষের ভোগান্তি আরো বাড়তে পারে। সোয়া, ধন্যবাদ রিপন আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এদিকে নতুন করে বৃষ্টি না হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া নিম্নাঞ্চল থেকে নামতে শুরু করেছে পানি, বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ক্ষতিগ্রস্ত সড়কের ছোট বড় খানাখন্দে এখনো পানি জমে আছে, ক্ষতি হয়েছে ফসলেরও। আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। একই চিত্র কক্সবাজার আর রাঙামাটিতেও, পানি নেমে দৃশ্যমান হচ্ছে রাস্তাঘাট। এদিকে শেরপুরে টানা বৃষ্টি ও উজানের ঢলে নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বড় বন্যার শঙ্কায় দিন কাটছে স্থানীয়দের। বেশি বিপাকে পড়েছেন কৃষকরা, পানি থাকায় ধান শুকাতে পারছেন না তারা। নারায়ণগঞ্জে ডিএনডি বাঁধের পানি নিষ্কাশনে কয়েকটি খাল দখলমুক্ত করেছে সেনাবাহিনী। সকাল থেকে ডিএনডির অভ্যন্তরে কংসখালের আব্দুল আলী সেতুর দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়, সে সাথে পরিষ্কার করা হয় ময়লা আবর্জনা। পরে হিরাঝির সংলগ্ন বেশ কয়েকটি খালের ময়লা আবর্জনা অপসারণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া সেনা কর্মকর্তা জানান, বাঁধের ভেতরের সংস্কার কাজ এরই মধ্যে শেষ হয়েছে। আগামী 30 জুন প্রকল্পটি পানি উন্নয়ন বোর্ডে হস্তান্তর করা হবে। যে উদ্দেশ্য নিয়ে আমাদের এই ডিএনডি প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে তা যদি নারায়ণগঞ্জের বা ডিএনডি প্রকল্প এলাকার মানুষজন অনেক সময় বা সুফল ভোগ করতে চায়, তার জন্য আমাদের খালগুলো রক্ষণাবেক্ষণের পাশাপাশি আমাদের জনসচেতনতাও বৃদ্ধি করতে হবে যাতে এইসব খালে ময়লা ফেলে খালগুলো ভরাট না করে। টাঙ্গাইলের বাসালে দাঁড়িয়ে থাকা ট্রাককে মাইক্রোবাসের ধাক্কায় বাবাসহ 2 ছেলের প্রাণ গেছে, আহত হয়েছেন পরিবারের 2 সদস্য। সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়া বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঈদ করতে পরিবার সহ মাইক্রোবাসে ঢাকা থেকে শেরপুর যাচ্ছিলেন আমজাদ হোসেন। পথে করাতিপাড়া এলাকায় পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় মাইক্রোবাসটি। ঘটনাস্থলেই মারা যান আমজাদ হোসেন ও তার 2 ছেলে আতুল ও অতুল। আমজাদের স্ত্রী, বোন ও মাইক্রোবাসের চালককে ভর্তি করা হয়েছে টাঙ্গাইল সদর হাসপাতালে। সার্ভিস লেনে দাঁড়ানো ছিল একটা ট্রাক, এই মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে মারে দিয়ে ঘটনা ঘটে। ঘটনাস্থলেই বাবা 2 ছেলে স্পট ডেথ মারা যায় এবং অন্য 3 জন বাচ্চা সহ অন্যরা টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। সড়ক মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদাবাজি রোধে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে র্যাব। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের বগার এলাকায় বসানো হয়েছে চেকপোস্ট। বাস, পশুবাহী ট্রাক, সিএনজি থামিয়ে চলছে তল্লাশি, যাচাই করা হচ্ছে নথিপত্র। শাস্তির আওতায় আসছেন হেলমেটবিহীন মোটরসাইকেল চালকরা। আইন অমান্য করায় দুপুর পর্যন্ত অন্তত 20টি যানবাহন জব্দ করা হয়েছে। ঈদের ফিরতি পথেও এই কার্যক্রম চলবে। নদী ও সড়ক পথে পশুবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধে নারায়ণগঞ্জে কার্যক্রম শুরু হয়েছে। র্যাবের পাশাপাশি কাজ করছে পুলিশও। সকালে সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী মিল মাঠে পশুর হাট পরিদর্শন করেন র্যাব 11-র সিইও। তিনি বলেন, নদী ও সড়ক পথে কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। গাজীপুরে শ্রীপুরের সহকর্মীর আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে
পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। স্থানীয়রা জানায় সকালে নয়নপুর নতুন বাজার এলাকায় জিন্নাত নিটওয়্যার লিমিটেড কারখানা ভাঙচুরের চেষ্টা চালায় বিক্ষুব্ধরা। পরে পুলিশের এপিসি কার ভাঙচুর করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ায় 11 পুলিশ সদস্য সহ আহত হয় অর্ধশতাধিক শ্রমিক। তাদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটি চাইতে গেলে জাকিরের সাথে দুর্ব্যবহার করা হয়। এতে অভিমান করে কারখানার ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করে জাকির। দীর্ঘদিন ধরেই ঋণ প্রাপ্তি সহজ করার দাবি তুলে আসছেন রাজশাহীর ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। প্রস্তাবিত নতুন বাজেটে সেই সিএমএসএমই খাতের সংস্কারের কোনো সুনির্দিষ্ট নির্দেশনা না থাকায় খানিকটা হতাশ তারা। কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও পরিবহনে বিশেষ বরাদ্দ না থাকা নিয়েও রয়েছে অসন্তুষ্টি। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে প্রস্তাবিত বাজেটে সামাজিক সুরক্ষা জালে বরাদ্দ বৃদ্ধি ও আয় ভেদে কর প্রস্তাব আঞ্চলিক বৈষম্য কিছুটা কমাতে পারে। কৃষি নির্ভর রাজশাহী অঞ্চলে নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করেছেন এখানকার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। দীর্ঘ সময় ধরে তারা ঋণ প্রাপ্তি অধিকতর সহজ করার দাবি জানিয়ে আসছেন। তবে এবারের প্রস্তাবিত বাজেটেও সিএমএসএমই খাতে কোনো সংস্কার প্রস্তাব না থাকায় খানিকটা হতাশ এ অঞ্চলের প্রান্তিক উদ্যোক্তারা। পণ্যের যে দাম বাজার মনিটরিং করে যেগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস, এইগুলো জিনিসগুলোতে সরকারের সুনজর প্রয়োজন। মার্কেটে যখন আমরা সেল করছি তখন আমরা প্রত্যাশা অনুযায়ী দাম পাচ্ছি না, কিন্তু যারা কিনছে তাদেরকে একটা বিশাল অঙ্কের দাম দিতে হচ্ছে। নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে এ অঞ্চলে উৎপাদিত পণ্য পরিবহনে বিশেষ বরাদ্দ দেয়া প্রয়োজন, যা এই বাজেটে অনুপস্থিত। সরকার যেটা নির্ধারণ করতেছে বা পাশ করতেছে এটা সহনীয় প্রয়োজন নয়, এটা অস্বাভাবিক। বেশি হোক এটা আমরা চাই না, বেশি আমরা বেতন সেটাও চাচ্ছি না, কিন্তু যদি সব নিয়ন্ত্রণে থাকে তাহলে সব কিছুই ভালো থাকে। বিশ্লেষকদের মতে কৃষিভিত্তিক শিল্পের পাশাপাশি শিক্ষা ও তথ্য প্রযুক্তি নির্ভর শিল্পের বিকাশের মাধ্যমে পিছিয়ে পড়া রাজশাহী অঞ্চলকে অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়া সম্ভব। তবে এই বাজেটে সেরকম কোনো সুযোগ রাখা হয়নি। ভবিষ্যৎ রক্ষায় সেচ কাজে ভূপরিস্থ পানির ব্যবহারের ক্ষেত্রে বিশেষ বরাদ্দও নেই বাজেটে। এটা একটা শিক্ষানগরী, এই শিক্ষানগরীতে আমাদের প্রচুর জনগোষ্ঠী আছে, তরুণ জনগোষ্ঠী। তাদেরকে যদি আমাদের পার্ট টাইম কর্মসংস্থানের এখানে আমাদের আইটি একটা সেন্টার ছিল, সেখানে একটা বিনিয়োগ করে এটাকে আরও বেশি কার্যকর করা যেত আর কি, একটা উদ্যোগ নেওয়া যেত, সেই বিষয়টি আসেনি। বিশ্লেষকরা বলছেন প্রস্তাবিত বাজেটে সামাজিক সুরক্ষা জালে বরাদ্দ বৃদ্ধি ও আয় ভেদে কর প্রস্তাব আঞ্চলিক বৈষম্য কিছুটা কমাতে পারে। তবে চলমান পরিস্থিতিতে বাজেট বাস্তবায়ন কতটা সম্ভব হবে তা নিয়েও প্রশ্ন আছে তাদের। টোটালি এইবারের বাজেট বাস্তবায়ন নির্ভর করবে রাজনৈতিক মতানৈক্যের উপরে। যদি রাজপথ উত্তপ্ত থাকে সেক্ষেত্রে এই ধরনের এই বাজেট, যে বাজেটই হোক সেটা বাস্তবায়ন করা খুবই কঠিন হয়ে যাবে। ভূরাজনৈতিক প্রেক্ষাপট ও পোশাক শিল্পের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় রাজশাহীর রেশম শিল্পকে আলাদা গুরুত্ব দেওয়া হবে এমন প্রত্যাশা থাকলেও এই বাজেটে তা পূরণ হয়নি বিশ্লেষকদের। শিবলি নোমান, যমুনা নিউজ, রাজশাহী। 2025-26 অর্থ বছরের বাজেট নিয়ে সিলেটবাসীর মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বাজেটে প্রবাসী ও পর্যটন খাত নিয়ে সুনির্দিষ্ট কিছু না থাকায় হতাশ ব্যবসায়ীরা। পাশাপাশি এডিপিতে বরাদ্দ কমে যাওয়ায় আছে প্রয়োজনীয় প্রকল্প আটকে যাওয়ার শঙ্কা। সবুজ পাহাড় আর হাওর ঝর্ণার স্বচ্ছ জলের নগরী সিলেট। এ অঞ্চলের বাসিন্দাদের জীবন জীবিকার বড় অংশ পর্যটন কেন্দ্রিক, সাথে অর্থনীতির চাকা ঘোরায় প্রবাসী রেমিটেন্স। এবার গতানুগতিক বাজেটের বাইরে অঞ্চলভিত্তিক বাজেট বরাদ্দের আশায় ছিল জেলাবাসী। ব্যবসায়ীদের প্রত্যাশা ছিল সিলেটের পর্যটন খাতে উন্নয়ন ও প্রবাসী বিনিয়োগ নিশ্চিতে সুনির্দিষ্ট বরাদ্দ। অন্যান্য জায়গায় ট্যাক্স হলিডে দিয়ে থাকে যে আপনি এখানে ইনভেস্ট করেন ট্যুরিজমে অথবা ইন্ডাস্ট্রিতে, আমরা 5 বছরের জন্য বা 4 বছরের জন্য আমরা আপনাদের কাছ থেকে ট্যাক্স নেব না। এগুলো হলে দুটো জিনিস হতো, একটা হতো আমাদের ফরেন কারেন্সির রিজার্ভারটা বাড়তো, সেকেন্ড থিং হতো এখানে যারা আমরা আছি ব্যবসার পাশাপাশি ম্যান পাওয়ার ইনভেস্টমেন্টটা তো হতো। এই দিকে আমার মনে হয় প্রবাসীর দিকে কোনো দৃষ্টিপাত দেওয়া হয় না। এদিকে নাগরিক সমাজ মনে করছে এডিপিতে বরাদ্দ কমে যাওয়ায় নদী খনন, হাওরের উড়াল সড়ক সহ নানা উন্নয়ন প্রকল্প আটকে যেতে পারে। প্রভাব পড়তে পারে হাওর পাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনেও। উন্নয়নের জন্য
যে প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলো আসলে যেহেতু এডিপির আকার ছোট হয়ে গেছে, তাহলে এখানে বরাদ্দ ঠিকমতো থাকবে কিনা এ নিয়ে একটি সংশয় থেকে যায়। এবং সিলেটে বিশেষ করে বন্যা নিরোধ করার জন্য যেসব প্রকল্প নতুন করে নেওয়ার কথা ছিল, সেইগুলো কতটুকু হবে সে নিয়ে একটু সংশয় থেকে যায়। তবে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। খুনি আওয়ামী লীগের সময়ের বাজেটের বৃহৎ অংশ চুরি, ডাকাতি ও পাচার করা হয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। দুপুরে সাভারের হেমায়েতপুরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকারের বাজেটে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে আশা করেন আমানুল্লাহ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে একটা সফল নির্বাচন আয়োজনের। বিএনপিও সেটি প্রত্যাশা করে। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়। আওয়ামী সরকার আমলে যে বাজেট প্রদান করা হয়েছিল, সেই বাজেটের বৃহৎ অংশ তারা লুটতরাজ করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে এবং সেই টাকা পাচার করেছে। কিছুতেই থামছে না সীমান্তে বিএসএফ এর পোষণ। আজও ময়মনসিংহ, চাঁপাইনবাবগঞ্জ ও পঞ্চগড় সীমান্ত দিয়ে নারী, শিশু সহ ৫৬ জনকে বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেওয়া হয়েছে। ভোরে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চানশিকারি সীমান্ত দিয়ে ৮ জনকে পুশিন করে বিএসএফ। পরে তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যান বিজিবি সদস্যরা। আটককৃতদের মধ্যে ৪ জন নারী এবং ৪ জন পুরুষ। বিজিবি নিশ্চিত করেছে তারা সবাই বাংলাদেশি নাগরিক। এদিকে মধ্যরাতে ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট সীমান্ত দিয়ে ২২ জনকে পুশিন করে বিএসএফ। ক্যাম্পে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করছে বিজিবি। এছাড়া পঞ্চগড় সদর উপজেলার ২টি পয়েন্ট দিয়ে ২৬ জনকে সীমান্তের এপারে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। আমরা গুজরাটে থাকি 2004 থেকে। এখন 24 তারিখে আমাদের পুলিশে ধরলো। কালকে রাত্রে 1টার সময় আমাদের এখানে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। মেলা মারধর করেছে, ধরে তারপরে রাত 2টার সময় 1টার সময় ছেড়ে দিয়েছে। ওখান থেকে জঙ্গল দিয়ে বাংলাদেশের ভিতরে, আর বলেছে যে এদিকে তাকালি গুলি মেরে দেবে। এরা সবাই বাংলাদেশের নাগরিক। নড়াইল, সিরাজগঞ্জ বিভিন্ন জায়গা থেকেই তারা বিভিন্ন সময় ভারতে গিয়েছিল। সেবার নামে ঘুষ নিয়ে জনগণকে করে তুলছেন অতিষ্ঠ। ঘুষ গ্রহণের ভিডিও যখনই গণমাধ্যমে আসে তখনই করা হয় বদলি। তবে স্বভাব বদলাচ্ছে না সাতক্ষীরার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল মুকিতের। যমুনা টেলিভিশনের ক্যামেরা দেখেই দৌড়ে পালান তিনি। এটা একটু রেখে দেন। আর হচ্ছে এভাবেই তালার নগরঘাটা ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ নিতেন কর্মকর্তা আব্দুল মুকিত। হিসেব ঠিক রাখতে লিখে রাখেন নাম সহ অঙ্কের পরিমাণ। খবর পেয়ে গেল ২৭ মে কার্যালয়ে অভিযান চালায় দুদক। কর্মকর্তা মুকিত ঘুষের টাকা লুকিয়ে রাখেন ডাস্টবিনে। সেখান থেকে খুঁজে বের করেন দুদক কর্মকর্তা। ভোক্তা হিসেবে আমরা এখানে আসি, আসার পরে তাদেরকে জানার চেষ্টা করি কিভাবে এখানে কার্যক্রমগুলো পরিচালনা করা হয়। তারপরে আমাদের যারা কর্মকর্তা যারা আছেন তারা নিজেরা সরজমিনে তাদের কাছে গিয়েছেন। ঘুষ গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়ায় নগরঘাটা থেকে কালীগঞ্জ উপজেলার চম্পাপুল ইউনিয়নে বদলি করা হয় আব্দুল মুকিতকে। একই অভিযোগে ৬ মাস আগেও ইসলামকাটি ইউনিয়ন থেকে বদলি হয়েছিলেন তিনি। ওই টাকা বেশি ধরে, খাজনা হিসেবে টাকা যা ধরে, তাছাড়া ডবল টাকা নেয় লোকের কাছ থেকে। কিন্তু যে জায়গায় যায় সে জায়গায় ঘুষ খায়। এই জন্য আমি চাই যে সে যেন পরবর্তীতে ঘুষ না খাতে পারে, সেরকম কোন জায়গায় যেন তার পড়ে। শহরের মেহেদিবাগে জমি কিনে বসতি গেড়েছেন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল মুকিত। মামলা দিয়ে হয়রানি, জমি দখল সহ তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন সেখানকার বাসিন্দারা। 2টা সে ভুয়া দলিল করেছে, ভুয়া দলিল করে সেই দলিলের বিনিময়ে সেই জমিটা দখল করতে চায়। সে আমার নামে কোর্টে পরপর 6টা কেস করেছে, অন্তত 10-15টা মামলা দিয়েছে আমার নামে। আমি নিশ্চয় ভাই, আমার ঘর বাড়ি সব মনে করেন সে থেকে দখল করাই দিয়েছে, চাঁদাবাজি করেছে, আমার ঘর ভেঙেছে সে। দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে কর্মকর্তা আব্দুল মুকিতের পিছু নেয় যমুনা টেলিভিশন। স্বভাব বদলাবেন কবে, এমন প্রশ্নের উত্তরে পালিয়ে বাঁচলেন তিনি। আমি বলবো না বললাম তো, আমি পরে কথা বলবো বললাম তো। পরে কেন, এখনই যদি ঘটনার বিষয়ে ক্যামেরায় কথা বলতে চান না জেলা প্রশাসক ও রাজস্ব কর্মকর্তা।
তবে তারা বলছেন এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। গুনে গুনে টাকা নিয়ে তালার খেসরা থেকে পাটকেলঘাটা ভূমি অফিসে বদলি হতে হয় শেয়াব আলীকে, যদিও সেই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। আরেক কর্মকর্তার দাবি, ভূমি অফিসে ঘুষ লেনদেন হতে পারে এমন কথা নাকি কখনোই শোনেননি তিনি। অনলাইনে সব কিছু এবার সুযোগই নেই, দামপত্র আমরা দাখিলের বিষয়ে এখানে আবেদন করে দিচ্ছি, মানুষ বাইরে থেকে নিচ্ছি, আমাদের অনলাইনে আবেদন করে আমাদের কাছে আসে, আমরা দেখিয়ে রিপোর্ট দিচ্ছি। বিভিন্নভাবে তারা চালাচ্ছে আমার কাজকে স্থগিত করার জন্য। তো আমি এই জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং সরি বলছি যে আমি নতুন চাকরিজীবী, এই ধরনের অনুরোধ আমি আর কখনোই রাখবো না। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে দুদক আইনে মামলার পাশাপাশি পরিবার যদি ভূমিকা রাখতে পারে তবেই প্রতিহত সম্ভব বলে মনে করেন এই আইনজীবী। বিচারিকভাবে এনাদেরকে চিরস্থায়ী সাসপেন্ড করা অনেক সহজ, সেক্ষেত্রে আমাদের দুর্নীতি দমন আইনে এনাদের যথাযথ ব্যবস্থা বা আইন তো এনাদের জন্য রয়েছে। এনারা কিন্তু বুঝেন সব কিছু, তাই এনাদের নতুন করে আসলে কাউন্সিলিংটা করবে কে? সেক্ষেত্রে আমি মনে করি পরিবার, সমাজ তাদের একটা ভূমিকা রাখতে হবে। সাধারণ মানুষের অভিযোগ, ভূমি অফিস মানেই দুর্নীতি আর লুটপাটের আখড়া। অবস্থার পরিবর্তনে সরকারের কঠোর হস্তক্ষেপ চান তারা। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। টাঙ্গাইলে মহাসড়কে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, সোমবার রাতে অভিযান চালিয়ে সাভার থেকে 4 ও রাজধানীর মিরপুর থেকে 1 জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে লুটে নেওয়া 4টি মোবাইল ও নগদ প্রায় 14,000 টাকা। ডাকাতিতে ব্যবহৃত মাইক্রোবাস সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গত 31 মে রাতে জর্ডান প্রবাসী বিউটি বগুড়ার বাড়িতে যাওয়ার পথে মির্জাপুরে ডাকাতির শিকার হন। এদিকে ফরিদপুরের ভাঙ্গায় ডাকাত সর্দার সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। জামালপুরের দেওয়ানগঞ্জে ময়লার স্তূপ থেকে 5টি মাথার খুলি সহ মানবদেহের বিভিন্ন অংশের হাড় উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে দেওয়ানগঞ্জ বাজারের গোস্তহাটের পাশে ময়লার স্তূপে এই হাড়গুলো পাওয়া যায়। এর মধ্যে পাঁজরের হাড় 50টি, 5টি মাথার খুলি ও 14টি বড় হাড় সহ আরও কিছু মানবদেহের ছোট অংশ রয়েছে। পুলিশ জানিয়েছে, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি ব্যাগ থেকে মানব কঙ্কালগুলো উদ্ধার করা হয়। ধারণা, পাশের চিকাজানি ইউনিয়নের একটি কবরস্থান থেকে এগুলো নিয়ে আসা হয়েছে। হাড়গুলোর বয়স 1 থেকে 1.5 বছরের মতো হতে পারে। যশোর রেল স্টেশনের সন্তান প্রসব করলেন এক নারী। 999-এ ফোনের পর মা ও নবজাতককে উদ্ধার করে হাসপাতালে নেয় ফায়ার সার্ভিস। ভোরের রূপদিয়া রেল স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। স্টেশন মাস্টার বাবুল আক্তার জানান, ভোরে স্টেশনের প্ল্যাটফর্মে এক নারীর সন্তান প্রসবের খবর পান। তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করে বিষয়টি জানিয়ে অ্যাম্বুলেন্স পাঠাতে বলেন। পরে কোতোয়ালি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স সেখানে গিয়ে প্রসূতি ও নবজাতককে উদ্ধার করে যশোর জেলা হাসপাতালে নিয়ে যায়। স্থানীয়রা জানায়, প্রসূতি মানসিকভাবে অসুস্থ। দর্শক, জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। হাটের খবরাখবর আপনাদের জানাতে চাই। রাজশাহীর পশুর হাটের খবর জানবো। আমার সহকর্মী তারেক মাহমুদ আমার সঙ্গে যোগ দিয়েছেন। তারেক, আপনি তো দুপুর থেকেই হাটে আছেন, খবরাখবর রাখছেন, একটু জানাবেন আজকে পশু সরবরাহ কেমন দেখছেন এবং ক্রেতার সমাগম কেমন, তারা দাম নিয়ে কি বলছেন? ছোঁয়া কানায় কানায় পরিপূর্ণ রাজশাহীর বানেশ্বর পশুর হাট এবং হাটে পর্যাপ্ত পরিমাণে পশু সরবরাহ, সেটি কিন্তু দুপুরের পরে কিন্তু আমি দেখতে পাচ্ছি। বিকেল থেকে ক্রেতা বিক্রেতাদের যে হাক ডাক, সেই হাক ডাকে কিন্তু এখন চলছে। ক্রেতারা আসছেন দুপুর থেকে, দুপুরের পরে বিশেষ করে বিকেলে এই রাজশাহীর বানেশ্বর হাটে ক্রেতাদের সংখ্যা বাড়তে থাকে এবং যেহেতু শেষ সময় এই রাজশাহীর বানেশ্বরে আশেপাশের যে এলাকা রয়েছে এবং কয়েকটি উপজেলা রয়েছে এবং রাজশাহী শহর থেকে বিভিন্ন জায়গা থেকে আসলে মানুষজন এসেছে শেষ সময়ে, কারণ এইখানে এই বাড়িতে লালন পালন করা যে গরুগুলো সেগুলোই কিন্তু বেশি পাওয়া যায়। মাঝারি, ছোট এবং বড় সাইজ, সব সাইজের গরুই কিন্তু এই হাটে পাওয়া যায়। এবং সেই সাথে সাথে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত রাজশাহীর বানেশ্বর হাটে প্রত্যেকটি জায়গায় একদম পশুর যে সরবরাহ সেটি কিন্তু পরিপূর্ণ এবং ক্রেতার সংখ্যাও কিন্তু অনেকটা বেশি। এখন ক্রেতারা আসছেন, এসে তাদের যে পশু সেটি পছন্দ করছেন, তারপরে
তারপরে কিন্তু দাম দর করে পশু কিনছেন। এর মাঝে কিন্তু অনেক পশু বিক্রি হয়ে গিয়েছে, অনেকে কিনে কিন্তু বাসাতেও নিয়ে গিয়েছেন। হাটে আমি আজকে যতখানি জানতে পেরেছি যে ছোট সাইজের যে 2 থেকে 2.5 মনের যে গরুগুলো সেগুলো 80,000 থেকে 90,000 টাকা, 70,000 টাকায় কিন্তু বিক্রি হচ্ছে। মাঝারি সাইজের যে 3.5 মন থেকে 4.5 মনের যে গরুগুলো সেগুলো 1 লাখ থেকে 1,20,30,40,000 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বড় সাইজের যে 5 থেকে 6 মনের গরু সেগুলো 1.5 লাখ থেকে 2 লাখ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়াও আরও যে বড় সাইজের যে গরুগুলো সেগুলো 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকাতে বিক্রি হচ্ছে। অন্যদিকে হাটে কিন্তু ঢাকার যারা ব্যাপারী রয়েছে তারাও এসেছেন, এসে শেষ সময়ে কিন্তু তারা এই রাজশাহীর পশুর হাট, এই রাজশাহীর যে বানেশ্বর হাট এবং আগামীকালকে সিটি হাট রয়েছে, এই সিটি হাট আজকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পশু সেটি কেনাবেচা হচ্ছে এবং বলা যায় যে শেষ সময়ে রাজশাহীর এই বানেশ্বর হাট পশু সরবরাহ এবং ক্রেতা বিক্রেতাদের যে হাকডাক সেটি কিন্তু জমজমাট ছোঁয়া। জি তার আগে আমরা দেখছিলাম রাজশাহীর পশুর হাট মোটামুটি বেশ ভালোই জমজমাট। আমরা একটু রংপুরে যেতে চাই, রংপুর থেকে হাটের খবর জানাবেন আমার সহকর্মী ছাড়ুল মান্নান। মান্নান, আপনি একটু জানাবেন রাজশাহীতে আমরা দেখছিলাম, রংপুরের কি অবস্থা, আপনি কোন হাটে রয়েছেন এবং সেখানে পশু সরবরাহ কেমন এবং ক্রেতারা দাম নিয়ে কি বলছেন? এই যে আমরা রংপুর অঞ্চলের অর্থাৎ উত্তরাঞ্চলের রংপুরের বঙ্গাচড়া এই হাটে আছি, ক্যামেরায় দেখাতে পারি যে কি বিপুল পরিমাণ কোরবানির পশু এই হাটে উঠেছে এবং বিভিন্ন ভাবে এখানে যে ক্রেতা বিক্রেতাও কিন্তু জমজমাট হয়ে উঠেছে। এই হাটটিতে একেবারে ভোর থেকেই শুরু হয় এখানকার যে বেচা বিক্রি এবং আমরা যে আপনাকে একটুখানি ক্যামেরায় দেখাতে পারি যে কত দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে এই হাটটি। এবং এই হাটের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এই হাটে সারা বাংলাদেশ থেকে এখানে পাইকারি ক্রেতারা আসেন এবং পাইকারি ক্রেতারা আসার পরই তারা এখানকার যারা এখান থেকে গরু কেনেন এবং তারা চট্টগ্রাম, খুলনা, সিলেট সহ বিভিন্ন যে অঞ্চল আছে সেই অঞ্চলে গিয়ে বিক্রি করেন। আমরা যতটুকু এখানে জানতে পেরেছি সেটি হচ্ছে 3 ধরনের গরু, তার মধ্যে ছোট গরু অর্থাৎ যে গরুগুলো 70 থেকে 1 লাখ টাকার মধ্যে বিক্রি হচ্ছে, এই ধরনের গরু বেশি বেচা বিক্রি হচ্ছে। 1 থেকে 1 লাখ থেকে 1,50,000 টাকা অব্দি যেসব গরু, সে গরুগুলো একটু কম বিক্রি হচ্ছে এবং আর প্রচুর পরিমাণে বড় গরু এখানে আসে, সেই বড় গরুগুলো কিন্তু বেচা বিক্রি হচ্ছে, সেটা 2 থেকে 2.5 বা 3 লাখ 4 লাখ টাকা অব্দি বিক্রি হচ্ছে। যারা বলবার চেষ্টা করছেন, এখানে যারা ক্রেতা আছেন তারা যদি বলছেন যে গত বছরের তুলনায় এবারের বাজারটা ঠিকই আছে, কিন্তু যারা বিক্রেতা তারা বলছেন যে গত বছরের তুলনায় এবারের যে বাজার সেই বাজারটি একটু 10 থেকে 15,000 টাকা কম এবং তাদের উৎপাদন খরচ বেশি হওয়ার কথা তারা বলছেন, কারণ গোখাদ্যের যে দাম আছে সেই দামটা বৃদ্ধি হওয়ার কারণে এটি বেড়েছে। তবে এখন পর্যন্ত বেচা বিক্রির কথা যদি বলি, ঠিক সেভাবে জমে ওঠেনি। এই হাটটি আরো একটি হাট হয়তো পাওয়া যাবে, আর এই আজকের যে এই হাটটি, এই হাটে পরে আর যে হাট পাওয়া যাবে না, আজকেই এই হাটটি শেষ হাট। আমরা যতটুকু জেনেছি এখন পর্যন্ত প্রায় 2 থেকে 2200 গরু বেচা বিক্রির রসিদ কাটা হয়েছে। আর আপনি তো জানেন যে বরাবরই যে অভিযোগ আছে যে রসিদের যে হাসিল আছে সেই হাসিল বেশি নেওয়া হয়। সরকার নির্ধারিত যে এখানে 600 টাকা এখানে করা 600 টাকা এখানে করা কথা, কিন্তু এখানকে বেশি নেওয়া হচ্ছে। কত বেশি নেওয়া হচ্ছে? 800 টাকা নেওয়া। না, আমরা দেখছিলাম আপনার মাধ্যমে হাটের অবস্থা রংপুরের। ধন্যবাদ আপনাকে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে 47 নম্বর ওয়ার্ডের মোরকুন পশ্চিম পাড়া বিএনপির উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু। তিনি বলেন, জিয়াউর রহমানের শিল্প উন্নয়ন ও আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে স্বনির্ভর দেশ প্রতিষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান রাকিব উদ্দিন সরকার। অনুষ্ঠানে মহানগর যুবদল সভাপতি সাজিদুল ইসলাম ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।